সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আব্দুল লতিফ স্যার। আজকে তোমাদের একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ৭ ভৌত আলোক বিজ্ঞান এইখান থেকে আমি আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হবে অপবর্তন। আজকের লেকচারটি হচ্ছে অপবর্তনের উপর। আশা করি লেকচারটি ভালোভাবে দেখবে মনোযোগ সহকারে এবং সেই সাথে পাঠ্য বই অধ্যয়ন করবে। ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবে, সেটাই প্রত্যাশা করি। তাহলে আজকে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা পড়ব আজকে অপবর্তন। আলোর কতগুলো ঘটনার মধ্যে অপবর্তন একটা ঘটনা। ইতিপূর্বে আমরা পড়েছি প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার। এখন আমরা পড়ব অপবর্তন। তাহলে আলোর অপবর্তন জিনিসটা কি সেটা আগে জেনে নেব। অপবর্তনের আগে আমরা একটু বাস্তব কিছু ঘটনার কথা বলে নেই। যেমন মনে করো আমার এই রুমটার মধ্যে জানালা আছে বা দরজা আছে। রুমের মধ্যে যদি কোনো বাতি বা বাল্ব জ্বালানো না থাকে তাহলেও কিন্তু রুমটা একটু আলোকিত থাকবে যদি দরজা জানালা খোলা থাকে। আবার একটা জিনিস চিন্তা করো, দরজা বা জানালা দিয়ে সূর্যের আলো একদম সরাসরি কিন্তু এসে পৌঁছাচ্ছে না, তারপরেও রুমের মধ্যে আমরা আলোকিত থাকতেছে এবং দেখতে পারতেছি। এইটার ঘটনা কি আমরা যদি বলতে চাই তাহলে এটা অপবর্তনের মতো বলতে পারি। তাহলে এইরকম একটা বিষয়, সাপোজ মনে করো আমার হাতে একটা মার্কার আছে, এই পিছনে একটু আফসা ছায়া দেখা যেতে পারে, কিন্তু ওইখানে যদি আমি লিখি যে ছায়াটায়, এই ছায়াটায় যদি লিখতে থাকি তবে লেখাগুলো কিন্তু পড়া যাবে, কারণ কি ওখানে কিন্তু অন্ধকার না। বাট এইটার আড়ালে থাকার কারণে ওই জায়গাটায় কিন্তু ঘুটঘুটে অন্ধকার হওয়ার কথা ছিল। আমি এরকম বলতেছি, যেমন একটা আলোর উৎস, এই উৎস থেকে আলোক তরঙ্গ ছড়িয়ে পড়তেছে। এই উৎসের আলোক তরঙ্গ যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, অর্থাৎ মনে করো একটা বাল্ব, আমি লাইট জ্বাললাম, টর্চ লাইট জ্বাললাম, তথাপি দেখো ওই যে আমার একটা হাতের ছায়া পড়ে আছে, কিন্তু ওইখানে যদি আমি লিখিও, এইখানে যদি লিখি তারপর লেখাটা দেখা যাচ্ছে, কিন্তু আলোটা কি হচ্ছে, আলোটা এই পাশ থেকে যাওয়ার সময় খেয়াল করো, আলোটা এই পাশ থেকে চলার সময় যে ঘটনাটা ঘটতেছে, এই প্রতিবন্ধকে বাধা পাচ্ছে। কিন্তু প্রতিবন্ধকে বাধা পাওয়ার পরে তাহলে পিছনে তো কোনো আলো থাকবে না, পিছনে তো কোনো আলো থাকবে না, তথাপিও কিছুটা আলো থেকে যায়। এই আলো কিছুটা থেকে যাওয়ার কারণটাই হলো অপবর্তন। তাহলে আমরা এখান থেকে দেখো, এই একটা আলোর উৎস, এখান থেকে আলো যখন গতিশীল হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তখন আমরা দেখতে পাবো এই প্রতিবন্ধকে আলোটা বাধা পাবে, ফলে এর পিছনে তো আলো আসতে পারবে না। তাতে কি হবে, পিছনে অন্ধকার সৃষ্টি হবে। বাস্তবিক পক্ষে যেটা হয়, আলোক তরঙ্গ যখন ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ার সময় এই কিনারায়, এই প্রতিবন্ধকে তো বাধা পেল, এই কিনারা ঘেঁষে যাওয়ার সময় এখান থেকেও আবার আলোক তরঙ্গগুলো এরকম করে ছড়িয়ে পড়তে থাকে। আবার এই কিনারা থেকেও আলোক তরঙ্গগুলো এরকম করে ছড়িয়ে পড়তে থাকে। তাহলে দেখো বিষয়টা, তাহলে আমরা বলতেছি যে আলো যখন কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে গতিশীল হয় বা চলতে থাকে, তখন এই প্রতিবন্ধকের কিনারা থেকে কিছুটুকু আলো বেঁকে যায়। বেঁকে যাওয়ার কারণ কেন? আলোর তরঙ্গ ধর্মের কারণে। আলোর তরঙ্গ ধর্মের কারণে তরঙ্গ আকারে যখন ছড়িয়ে পড়ে তখন বেঁকে যায়। আমার হাতের মার্কারটা যদি একটা লাইটের সামনে রেখে দেই, এই যে কিনারা, এই কিনারাটা অথবা এই কিনারাটা, এইখান দিয়ে আলো যাওয়ার সময় কিছু আলো এই পিছনের দিকে বেঁকে আসবে। তাহলে এই যে কোন প্রতিবন্ধকের ধার বা কিনারা ঘেঁষে যাওয়ার সময় যে আলো বেঁকে যায়,
এই বেঁকে যাওয়ার ঘটনাটাকেই বলা হয় অপবর্তন। তাহলে আরেকবার বলি, আলো কোনো প্রতিবন্ধকের ধার বা কিনারা ঘেঁষে যাওয়ার সময় কিছুটা জ্যামিতিক ছায়া অঞ্চলে বেঁকে যায়। এই যেটুকু তো জ্যামিতিক ছায়া, মানে এটুকু কিন্তু বাস্তবিক ছায়া হওয়ার কথা, সেখানে বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটাই হলো অপবর্তন। আমি আরেকবার আসি, আমরা প্রতিসরণের সময় পড়েছিলাম আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে, মানে বেঁকে যায়, ওখানেও বেঁকে যেত। আবার অপবর্তনে পড়তেছি আলো কোনো প্রতিবন্ধকের ধার বা কিনারা ঘেঁষে যাওয়ার সময় বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটাকেই বলা হয় অপবর্তন। তাহলে মনে করো যে আমার একটা ঘরের দরজার মধ্য দিয়ে যখন আলো আসতেছিল, আসার সময় মূলত ওই কিনারা ঘেঁষে সোজা যখন চলে আসলো, যেমন মনে করো এইটা একটা পুরা রুম, আমি এইখানে একটা ছোট্ট দরজা রেখেছি, এই দরজা দিয়ে যখন আলো আসবে তাহলে আলো তো সোজা এরকম যাওয়ার কথা ছিল, শুধু এইটুকু অংশই আলোকিত হওয়ার কথা। কিন্তু দেখো ঘরের এই অংশগুলাও আলোকিত হবে, কারণ হলো যে এই কিনারা দিয়ে যাওয়ার সময় এখান থেকে আলো বেঁকে যায়, তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ার সময় বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটাই অপবর্তন। শুধু এই কারণে কিন্তু অপবর্তনের কারণে যখন বিমান চলে তার কিন্তু ছায়া মাটিতে পড়ে না, কারণ কি ওই কিনারা ঘেঁষে চলার সময় এমনিতেও গতিশীল থাকে, কিনারা ঘেঁষে চলার সময় আলোর অপবর্তন ঘটে, ফলে মাটিতে কোনো ছায়া পতিত হয় না। তাহলে আমরা এটা পেলাম হলো অপবর্তন। ইতিপূর্বের লেকচার গুলো তোমরা ব্যতিচার সম্পর্কে ধারণা লাভ করেছো। ব্যতিচারটা ছিল যে দুটা আলোক তরঙ্গ একটার উপর যদি আরেকটা উপরিপাতিত হয় তাহলে কোন কোন বিন্দুতে অন্ধকার আর কোন কোন বিন্দুতে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়। এখানে আমাদের অপবর্তনের বেলায়ও তাই হবে। তার আগে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গায় দেখো, কোন কোন জায়গায় এই যে দুইটা আলোই এসে মিলছে, এই বিন্দুগুলোতে দুইটা আলোই এসে মিলে গেল, তার মানে এরকম এরকম আমরা কতগুলো বিন্দু পাইলাম। এই বিন্দুগুলোতে দুইটা আলোই এসে যখন মিললো তখন উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে, কিছুটা তুলনামূলক উজ্জ্বলতার সৃষ্টি হবে। আর মাঝখানের এই জায়গাগুলোয় একটার উপর আরেকটা আলো পড়ে নাই, এজন্য তুলনামূলক কিছুটা অন্ধকার বিন্দুর সৃষ্টি হবে। ব্যতিচারের মতোই একটা ঘটনা ঘটবে। তাহলে এখন আমরা আসলে এই ঘটনাটা জানার আগে ডেসক্রিপশন আগে আরো দুটো বিষয় জেনে নেব, সেটা হলো অপবর্তনের প্রকারভেদ। অপবর্তন দুই প্রকার। অপবর্তন দুই প্রকার। প্রথমটা যদি বলি তাহলে সেটা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। আর দ্বিতীয়টা হলো ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তনটা কাকে বলে? ফ্রেনেল শ্রেণীর অপবর্তন হলো যে অপবর্তনের, অর্থাৎ যে সকল অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক বা সির থেকে আলোর উৎস বা পর্দা অথবা উভয় সসীম দূরত্বে অবস্থান করে তাদেরকে বলা হয় ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। সসীম মানে কি? যেটা মাপা যায়। এইখানে দেখো আলোর উৎস অথবা এখানে কি আছে একটা সি বা প্রতিবন্ধক, এই প্রতিবন্ধকে বাধা পেল। আমরা এই প্রতিবন্ধকে বাধা পাওয়ার পরে এই পাশে যদি একটা পর্দা স্থাপন করি, এই পর্দার উপরে যে উজ্জ্বল অন্ধকার এই বিন্দুগুলা পর্যায়ক্রমে দেখা যাবে, বোঝা যাবে। তাহলে যে পর্দাটা স্থাপন করেছি এই প্রতিবন্ধক থেকে পর্দার দূরত্বটা যদি মাপার মতো যোগ্য হয় তাহলে সেটাকে বলা হয় সসীম দূরত্ব। এই প্রতিবন্ধক আর পর্দার মাঝখানের দূরত্ব যদি সসীম হয় তাহলে এই ধরনের অপবর্তনকে বলা হয় ফ্রেনেল শ্রেণীর
অপবর্তন। যেমন মনে করো একটা সরু সুই, সুই যদি আমি রেখে দেই, পর্দায় রেখে দেই, তার একটা এরকম অপবর্তন পাওয়া যায়। তাহলে এটা হলো সসীম শ্রেণীর অপবর্তন। আচ্ছা, আবার ফ্রনহপার শ্রেণীর অপবর্তনটা কি? যে সমস্ত অপবর্তনের বেলায় এই উৎস বা প্রতিবন্ধক হতে পর্দার দূরত্ব অসীম, সেগুলাকে বলা হয় ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। যেমন সূর্য থেকে যে আলোটা আসতেছে, এটা এখান থেকে আমরা এইভাবে পর্দাটা ফিক্স করতে পারি না, মাপতে পারি না, এই জন্য এটাকে আমরা বলতে পারি ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। আর ফ্রনহপার শ্রেণীর অপবর্তন গুলো তৈরির জন্য যে কাজটা করতে হয়, উত্তল লেন্স ব্যবহার করতে হয়। যে মনে করো উত্তল লেন্স ব্যবহার করে আলোক রশ্মি গুলাকে এক বিন্দুতে মিলিত করা হয়, মিলিত করে এরকম ছড়িয়ে দিলে এটা একটা উৎসের মতো কাজ করে। এইখানে যদি আরেকটা উত্তল লেন্স রেখে দেই, তাহলে সেটা আবার সমান্তরালে রূপান্তরিত করবে। তাহলে এইভাবে সমান্তরাল রূপান্তরিত করে আমরা কোনো কিনারা ঘেঁষে এটা অপবর্তন ঘটাতে পারি। তাহলে আমরা দুই ধরনের অপবর্তন পেলাম, একটা ফ্রেনেল শ্রেণীর আর একটা ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। তা আমরা প্রথমে এখন অপবর্তনের কিছু রাশিমালার জন্য আসবো। প্রথমটায় আসবো হলো একক সিরের দরুন অপবর্তন। একক সিরের দরুন অপবর্তন। খেয়াল করো, একক সিরের দরুন অপবর্তনটা কি? আমরা যদি একটা অপবর্তনটাকে একটা সির দিয়ে, সির মানে ছিদ্রপথ, এরকম সিরের সাহায্যে চিন্তা করি, তাহলে কেমন হয়? মনে করো এইখানে আমার এরকম একটা ছিদ্রপথ আছে, এই ছিদ্রপথটাকে বলা হচ্ছে সির, একটাই ছিদ্রপথ, এই জন্য একক সির। এবার এইখানে একটা আলোর উৎস আছে, তাহলে আলো কিভাবে এইভাবে ছড়িয়ে পড়বে চারিদিকে। এই ছড়িয়ে পড়ার সময় আমরা এইখানে একটা উত্তল লেন্স স্থাপন করলাম। এই উত্তল লেন্স, দেখ উত্তল লেন্স এরকম ছড়িয়ে পড়া আলোগুলোকে সমান্তরালে রূপান্তর করবে। আমি একটু এরকম করে দিলাম, এরকম চলতে থাকবে। তাহলে উত্তল লেন্স আলোক রশ্মিগুলোকে সমান্তরালে পরিণত করে দেবে। এবার এই সমান্তরাল রশ্মিগুলো যাওয়ার সময়, এখানে তিনটা রশ্মি গেছে, কিন্তু এর মাঝে অসংখ্য আলোক রশ্মি আছে। এই যাওয়ার সময় এই যে সিরের এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুইটা কিনারা, এই কিনারা দিয়ে যাওয়ার সময় কিছু আলোক রশ্মি বেঁকে যাবে। মনে করো কিছু আলোক রশ্মি এরকম সোজা চলতেছিল, সোজা চলতে চলতে কি হলো, আমি এইখানে আরেকটা উত্তল লেন্স স্থাপন করলাম। তাহলে এ কি করবে, আলোক রশ্মিগুলোকে একটা বিন্দুতে নিয়ে মিলিত করবে। তাহলে দেখো এইখান থেকে এসে মিলিত হলো। এই বরাবর আমি একটা পর্দা রাখলাম, এই পর্দার উপর এসে মিলিত হলো। আচ্ছা, এখন এখান থেকে দেখো, তাহলে এখানে আলোক রশ্মি মিলিত হলে এখানে একটা উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে, এটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। আচ্ছা, এবার এই কিনারা দিয়ে যাওয়ার সময় কিছু আলোক রশ্মি এরকম বেঁকে গেল। আমি একটা দেখাচ্ছি, অনেকগুলো দেখালে অনেক হিজিবিজি হয়, একটাই দেখাচ্ছি। এই আলোক রশ্মিটা এখানে বেঁকে গেল, বেঁকে যাওয়ার পর সে প্রতিসরণের পর এরকম আসলো, এখান থেকেও এরকম বেঁকে গেল, বেঁকে গিয়ে সে প্রতিসরণের পর এসে এখানে মিলল। এইভাবে এই দিকেও বাঁকতে 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 উপরের দিকে মিলতেছে, এইদিকেও কিছু আলো বাঁকতে বাঁকতে নিচের দিকে মিলতেছে। তার মানে কেন্দ্রীয় চরম বিন্দু, উজ্জ্বল বিন্দুর আরেকটা নাম বলা হয় চরম বিন্দু। কেন্দ্রীয় চরম বিন্দুর উপরের সাইডেও বা এক পাশেও, আমরা ডানে বামেও বলতে পারি, উপরে নিচেও বলতে পারি, উপরের দিকে পর্যায়ক্রমে এরকম অনেকগুলা উজ্জ্বল বিন্দু সৃষ্টি হতে পারে।
আবার নিচের দিকেও এরকম পর্যায়ক্রমে অনেকগুলা উজ্জ্বল বিন্দু সৃষ্টি হতে পারে। আচ্ছা, কেননা দেখো এখান থেকে আলোক রশ্মি কিছুটা এদিকেও বেঁকে আসবে, এখান থেকেও কিছু বেঁকে আসবে, এই লেন্সের প্রতিসরণের পরে সেরকম কোন বিন্দুতে মিলবে। তাহলে আমি এতগুলো না দেখিয়ে জাস্ট দুইটা দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। আরো আঁকা যাবে, এখান থেকে আরো গেল এখানে মিলবে, এখান থেকে আরো বেঁকে গিয়ে এখানে মিলবে, এরকম পর্যায়ক্রমে হতে থাকবে। তাহলে একটা তীরে দুই কিনারা দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি বেঁকে যাচ্ছে। কেন বেঁকে যাচ্ছে? অপবর্তনের কারণে। তাহলে অপবর্তনের কারণে বেঁকে যাওয়া এই রশ্মিগুলো আমরা একত্রিত মিলাইলে একটা বিন্দুতে এসে মিলতে থাকে। তাহলে এখানে আরেকটা চরম বিন্দু পাওয়া গেল, এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দু। তারপরে এখানে একটা অন্ধকার বিন্দু হবে, এরপরে আবার আরেকটা চরম বিন্দু পাওয়া যাবে। তাহলে এটা প্রথম ক্রম চরম বিন্দু, এরপর একটা দ্বিতীয়, এরপর একটা তৃতীয়, এরপর একটা চতুর্থ। তাহলে আমরা এখান থেকে চরম বিন্দু পেয়ে গেলাম, কেন্দ্রীয় চরম বিন্দু, প্রথম ক্রম চরম বিন্দু, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, চতুর্থ ক্রম, এইভাবে পর্যায়ক্রমে অনেকগুলো চরম বিন্দু পাবো। এবার নিচের দিকেও একইভাবে প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, এরকম চরম বিন্দুগুলো সৃষ্টি হবে। আচ্ছা, এখন এখান থেকে দেখো যে এই রশ্মিটা এখান থেকে কতটুকু বেঁকে গেছিল। এটা বেঁকে গেল ধরলাম হলো থিটা, এই বেঁকে যাওয়া কোণটার পরিমাণ ধরলাম আমরা থিটা। আচ্ছা, এখন এটা থিটা যদি বেঁকে যায় তার মানে এই মূল বিন্দুর জায়গা থেকে এই অংশটাও থিটা পরিমাণ কোণ বেঁকে গেছে। প্রথম কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে এটাও থিটা পরিমাণ কোণে সরে গেছে। তাহলে এরকম যদি হয় তাহলে দেখো আমরা এই একটা বিন্দু থেকে দেখো এখানে এই একটা ডিসটেন্স ছিল ও, আর একটা ছিল এইটা। তাহলে এই বাহুটা এই বাহুর চেয়ে কিছুটা বড়, এই থিটা কোণ থিটা যদি হয় তাহলে এইটা কিছুটা বেশি দূরত্ব। এটা যদি S1 হয়, এটা S2 হয়, তাহলে দেখো S2 এর চেয়ে S1 টা কি বড় হবে, সেটা বড়। আমরা ব্যাটিসারের বেলায় এই বড়টা বের করার জন্য কি করেছিলাম? পথ পার্থক্য হিসেব করেছিলাম। এখান থেকে আমরা পথ পার্থক্যটা হিসেব করেছিলাম। আচ্ছা, এখন এখান থেকে দেখো আরেকভাবে যদি তুমি চিন্তা করো তাহলে এইখান থেকে দেখো আমি যদি এভাবেও দেখাই, এই রশ্মিটা আর এই প্রান্তটা আমার পর্দার উপর বিন্দুটা সৃষ্টি করলো এখানে। তাহলে এখান থেকে এই ডিসটেন্স S1, এই ডিসটেন্স S2, S2 S1 এর চেয়ে বড়। যদি S1 এর সমান করে একটা অংশ কেটে নেই তাহলে এইটুকু আসলো S1, তাহলে এইটুকু অংশ কত? এটার নাম দিলাম A, এটার নাম দিলাম মনে করো O। আচ্ছা, ও না দিয়ে যদি O1 দেয়, একটা O দিছি, আর এটার নাম দিলাম B। তাহলে এইখান থেকে কেটে নেওয়া অংশটা যদি যোগ করি তাহলে এইটুক C, তাহলে এই BC এটা হচ্ছে কি S2 মাইনাস S1, BC টা হচ্ছে পুরো S2 থেকে S1 অংশটুকু বিয়োগ করে দিলাম। তাহলে এই BC অংশটাই হলো পথ পার্থক্য। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই যে পথের পার্থক্য কত কোণে থিটা, তাহলে এই পথ পার্থক্য, আর এইটুকু হলো কি তীরের প্রস্থ A। তাহলে আমরা দেখো থিটা কোণ বিপরীত পাশ লম্ব, লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই ভূমি সমান সমান কি আসতেছে, সরি এইটা ভূমি আর এটা লম্ব, এটা অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান আমরা লিখতে পারি sin থিটা সমান সমান এই BC ভাগ অতিভুজ কত AB। তাহলে BC সমান পাচ্ছি হলো AB, AB কতখানি A sin থিটা।
তার মানে বিসি মানে পথ পার্থক্যটুকু হচ্ছে sin থিটার সমান, যেটা আমরা ব্যতিচারেও দেখেছি। তাহলে এখান থেকে আমরা এই পথ পার্থক্যের উপরই মূলত এই বিন্দুটা সরে যাওয়াটা নির্ভর করতেছে। এই জন্য আমরা বলবো যে পথ পার্থক্যর উপর যদি নির্ভর করে তাহলে এখানে দুটো শর্ত আছে। একটা শর্ত অবমের শর্ত। অবম, অবম কি? যে জায়গায় অন্ধকার বিন্দু সৃষ্টি হয়। অবমের শর্ত হলো n তম, আবার বলি, আমরা যে বিন্দুটা দেখতেছি n তম বিন্দুর জন্য, n তম বিন্দুর জন্য এই অবমের শর্ত হবে a sin থিটা n। ওই n তম বলার জন্য থিটা n তম আসলো। এটা হলো 2n into lambda by 2 অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের জোড় গুণিত, বা a sin থিটা n সমান সমান n ল্যামডা। এটা হলো অবমের শর্ত। মনে রাখো এটা হলো কিসের শর্ত? অবম বিন্দু সৃষ্টি হওয়ার শর্ত। তাহলে চরম বিন্দু সৃষ্টি হওয়ার শর্ত কি? তাহলে চরম বিন্দুর শর্ত ওই n তম বিন্দুর জন্য এটা হলো a sin থিটা n সমান সমান, তাহলে এটা হবে বিজোড় গুণিত। তাহলে এটা দাঁড়াবে আমাদের কি? বিজোড় গুণিত। তাহলে আমরা এইভাবে অপবর্তনের শর্তগুলা পেলাম। এই দুটো শর্ত দিয়ে আমাদের গাণিতিক কিছু সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো আমরা সলভ করব। এটা একক সিরের জন্য। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় আসব, অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি। অপবর্তন গ্রেটিংটা কি? আচ্ছা, অপবর্তন গ্রেটিংটা হচ্ছে একটা পাতলা সরু কাঁচের একটা স্লাইড বলতে পারো। এই স্লাইডে অসংখ্য সির বা সূক্ষ্ম ছিদ্র থাকে। এটাও প্রায় প্রতি সেন্টিমিটারে প্রায় 10,000টার মতো থাকে। তার এরকম আমি আয়তাকার একটা সূক্ষ্ম সরু কাঁচের মনে করো নিলাম আর কি, পাত নিলাম। এই পাতে এরকম করে আমি দাগ কাটলাম, এরকম দাগ কাটলাম, এরকম দাগ কাটলাম, এরকম দাগ। তাহলে দেখো ওই দাগের মাঝখানে একটা স্বচ্ছ জায়গা আছে। এখন যদি আমি আলো ফেলি তাহলে এই দাগটা হয়ে যাচ্ছে অস্বচ্ছ। অস্বচ্ছ অংশে আলো বাধা পাবে আর স্বচ্ছ অংশের মধ্য দিয়ে আলো চলে যাবে। এখন এই স্বচ্ছ অংশকে ওইটুকুকে বলা হয় সির বা ছিদ্র, বা এই পুরাটা অনেকগুলো থাকে জন্য একে বলা হয় গ্রেটিং বা ঝাঁঝরি। গ্রাম অঞ্চলের সাথে অনেকে পরিচিত আছে। মুড়ি যখন তৈরি করে, আমরা বলি মুড়ি, এই মুড়ি যখন তৈরি করে তখন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রযুক্ত একটা ঝাঁঝরি দিয়ে এরকম বালুগুলো চেলে আলাদা করে দেয়। এটা হলো ঝাঁঝরি। এটা জাস্ট ওরকম অসংখ্য ছিদ্র আর দাগ আছে। অসংখ্য ছিদ্র থাকার কারণে একে ঝাঁঝরি বা অপবর্তন গ্রেটিং বলা হয়। তাহলে আমরা এখান থেকে তাহলে সংজ্ঞাটা কিভাবে দেব? পাশাপাশি এরকম পাশাপাশি অনেকগুলো স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের এই সির সম্পন্ন পাতকেই, পুরা পাতকেই বলা হয় অপবর্তন গ্রেটিং। এরকম সম্পূর্ণ পাত জুড়ে আছে। এই গ্রেটিং এর দুটো অংশ, একটা দাগ আর একটা হলো সির। তাহলে আমরা এখান থেকে একটু জুম করে আঁকি। দেখো এরকম একটা অস্বচ্ছ দাগ, মনে করো এটা আরেকটা অস্বচ্ছ দাগ। তাহলে এটার নাম হচ্ছে দাগ আর এটার নাম হচ্ছে সির। ওকে, আচ্ছা এখন দেখো এই সিরের একটা প্রস্থ আছে, এই প্রস্থটাকে ধরলাম a,
দাগের একটা প্রস্থ আছে, এই প্রস্থটাকে বললাম বি। এবার এই এ আর বি, এই দুটার যোগফল এ আর বি, এইটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। তাহলে গ্রেটিং ধ্রুবকটা পেলাম কি, একটা সির থেকে পরবর্তী সির পর্যন্ত দূরত্ব। তার মানে কতখানি আসতেছে, এইটুকু। একটা সির থেকে পরবর্তী সির পর্যন্ত দূরত্ব, এই দূরত্বকে বলা হয় গ্রেটিং ধ্রুবক, একে ডি দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো, আমরা গ্রেটিং ধ্রুবক জানা থাকলে আমরা দাগের সংখ্যা বের করতে পারবো। এই ডি দূরত্বে দাগ আছে একটি, সুতরাং প্রতি একক দূরত্বে 1 মিটার দূরত্বে দাগ আছে 1/dt। সুতরাং একক দূরত্বে বা একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা, এটা বড় হাতের n দিয়ে প্রকাশ করে, n সমান 1/d, অতএব n সমান পেলাম 1/a + b। এইভাবে আমরা দাগ সংখ্যা বের করতে পারি গ্রেটিং ধ্রুবকের মান যদি জানা থাকে। তাহলে এবার আমরা এই গ্রেটিং এর ক্ষেত্রে আমরা একটু অপবর্তন দেখব, যে গ্রেটিং এর ক্ষেত্রে আসলে অপবর্তনটা কেমন হয়। আমি এরকম একটা গ্রেটিং নিচ্ছি, মনে করো এইটা মনে করো গ্রেটিং এর একটা দাগ, আর এটা হলো সি, সরি এটা দাগ বি, আর এটা হলো এ, এটা সি, এর পাশেও একটা এ আছে সি। তাহলে এইগুলা মনে করো আলোক রশ্মি গুলো যখন যাচ্ছে, তাহলে এই যে এখান থেকে এই সিরের এই কিনারা থেকে আলোক রশ্মি এরকম যদি যায়, এরকম যদি যায়, এরকম যদি যায়, এরকম যদি যায়, তাহলে এদেরকে কিন্তু আমরা একটা যেটা বলি লেন্স দিয়ে এই পিছনের পর্দায় একটা বিন্দুতে নিয়ে মিলিত করতে পারব। এরকম পর্দায় একটা বিন্দুতে মিলিত হবে, তার মানে কি একটা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে। এবার এইখান থেকে দেখো কিছু আলোক রশ্মি তো এরকম বেঁকে যাবে। তাহলে এই বেঁকে যাওয়া রশ্মিগুলোকে যদি আমরা আবার মিলিত করি, তাহলে এরকম কোন বিন্দুতে এসে মিলিত হবে। আমার একটু বেশি হলো, এরকম আসতে পারে, এরকম, তাহলে আরেকটা উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে। তাহলে এই যে গ্রেটিং গুলার সিরের কিনারা দিয়ে বা দাগের কিনারা দিয়ে যে আসলে আলোগুলা বেঁকে যায়, তখন আমাদের নতুন করে কিছু অপবর্তন পাওয়া যায়। এই ক্ষেত্রে দুইটা বিন্দু তৈরি হবে, চরম এবং অবম। এখানে চরমের শর্ত এ সাইন এ না, এইখানে এ আর হবে না। কেন হবে না? দেখো আমার এই মাথা আর এই মাথা পুরোটুক ব্যবধান কত, a + b। a + b কে কি ধরা হয়েছিল, d sin থিটা n সমান এটা হলো n ল্যামডা, অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের জোড় গুণিতক। ওইটার উল্টা কিন্তু, বুঝছো? আগেরটা চরম বিন্দু ছিল বিজোড় গুণিতক, আর এই গ্রেটিং ধ্রুবকের বেলায় চরমের শর্ত হলো জোড় গুণিতক, আর অবমের শর্ত d sin থিটা n সমান 2n + 1 * λ/2। তাহলে এই শর্তগুলো পাইলাম। এটা একটু মনে রাখো, এটা একটু প্যাচ লাগে, যে একক সিরের জন্য যখন হিসাব করব তখন চরমের শর্ত বিজোড় আর অবমের শর্ত জোড়, আর যখন গ্রেটিং ধ্রুবক হিসাব করব তখন চরম জোড় আর অবম বিজোড়।
এইটা তো এই ছিল। আর মনে রেখো অপবর্তন কোণ অপবর্তন কোণ এই থিটা এর মান থিটা ম্যাক্সিমাম লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, এর বেশি কখনো অপবর্তন হতে পারে না। তার মানে আমি যদি এই যে এখানে সিটা নেই, এইটুকু সীমার মধ্যে, এই যে এখান থেকে এইটুকু সীমার মধ্যেই অপবর্তনের বেঁকে যাওয়া হবে, এর বেশি আর বেঁকে যাবে না। এর বেশি পার হতে গেলে তাহলে প্রতিফলন হতে হবে, সেটা সম্ভব না। এই জন্য 90 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম বেঁকে যেতে পারে। এটা হলো অপবর্তন ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি অপবর্তন নিয়ে আজকে লেকচারটা শেষ করলাম। আগামী আরেকটি লেকচারে আমরা সমবর্তন নিয়ে আলোচনা করব এবং সমবর্তন হলেই এই অধ্যায়ের ধারাবাহিকভাবে আলোচনা শেষ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।